বাছাইয়ের পর ইসির হুইসেলের অপেক্ষায় প্রার্থীরা শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ প্রায় 16,500 কেন্দ্র ঘিরে নিরাপত্তা ছক। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁর পক্ষে সিল দেওয়ার আহ্বান। প্রধান উপদেষ্টার কয়েক জেলাতে উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শঙ্কার কথা জানিয়েছে এনসিপি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের প্রস্তুতিতে আরও আটঘাট বেঁধে নেমেছে ইসি, আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28শে জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন যে কোনো রাজনৈতিক চাপে নেই তারা, সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট এবং সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 এবং 3 ফেব্রুয়ারি। নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কমিশনই দুবার নির্বাচন আয়োজনের সুযোগ পায় না। তবে দেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়েই মাঠে নেমেছে ইসি। একটা কমিশনের একটা জাতীয় সংসদ নির্বাচন করারই সুযোগ থাকে 5 বছরের ভিতরে, সুতরাং 2 বার তো কেউ সুযোগ পায় না। কোনো নির্বাচন কমিশনই আগে একটা জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু কমিশনের দায়িত্ব, কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল। সকাল 11টা থেকে কর্মসূচি পালন করে তারা। অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন। এর আগে গতকাল নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। তানভীর মৌসুম, যমুনা নিউজ।
ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 16,500 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এজন্য 2 ধাপে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। এর মাধ্যমে নির্বাচনী ডামাডোল শুরু হলেও শঙ্কা আছে আইনশৃঙ্খলা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 16,500ই ঝুঁকিপূর্ণ। ভোটকেন্দ্র সহ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় ভোটকেন্দ্রের নিরাপত্তায় দ্বিতীয় ধাপে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন দায়িত্ব পালন করবে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যে নির্বাচনের আগের 4 দিন থাকবে বাহিনীগুলোর নিবিড় টহল। সব মিলিয়ে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের অনিয়ম পর্যবেক্ষণে থাকছে 25,000 বডি ক্যামেরা, 418টি ড্রোন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্ররা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, তারা একজন গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে। উপদেষ্টা কমিটির বৈঠকে 12 ফেব্রুয়ারি নির্বাচন পেছানো নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ ওঠে। তবে বৈঠকে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় গত 1 মাসে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 19,854 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 346টি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকতে এবং নতুন বাংলাদেশ গড়তেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান বলে জানিয়েছেন তিনি। সোমবার বিভিন্ন জেলায় যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। তাদের এই ক্যাম্পেইনের মধ্যেই সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য, শোষণ এবং নিপীড়ন মুক্ত বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থে। এ লক্ষ্যেই বৈষম্য, নিপীড়ন এবং দুর্নীতি বন্ধ করতে এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে। বিকেল 4টা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। আর বিকেলে সৌজন্য সাক্ষাতে
গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সেস্তিয়াগা ওচোয়া, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্রো, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদোপয় এবং নেদারল্যান্ডসের আন্দ্রে কার্স্টেন্স। পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানিয়েছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন। They are very much excited. এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে they are excited. তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। শুধু মিছিল, মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি, বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই নিতে চায় রাজনীতির মূল লক্ষ্য হিসেবে। এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা, কৃষি এবং সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের ভাষায়, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার। আগামীতে দলটি গুরুত্ব দিতে চায় জনবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমে। রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা। জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আমাদের রাজনীতিটা সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তারেক রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পুনরায় চালু করা হবে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে দেশ জুড়ে খাল খনন কার্যক্রম। তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। অলোক হাসান, যমুনা নিউজ। নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্তের আহ্বান জানিয়েছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানিয়েছেন। নির্বাচনে গণমানুষের আর্থিক সহযোগিতা বিষয়ক একটি ওয়েবসাইটে উদ্বোধন সংক্রান্ত ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নানা মহল থেকে এমন অভিযোগ তোলা হয়। ভবিষ্যতেও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেছেন তিনি। উদ্বোধন করা ওয়েবসাইটটির নাম donat.ncpbd.org। এটির মাধ্যমে এনসিপির যে কোনো প্রার্থীকে যে কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে পারবে। যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি, যখন সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বায়কের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে, দেখতে পান আগামী 2 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি। রাজধানী ঢাকাকে বাঁচাতে সরকারকে এখনই মাস্টার প্ল্যান গ্রহণের আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সোমবার গুলশানে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিস্তর আলোচনা পরিকল্পনা হলেও কাজের কাজ কিছু হয়নি।
বাসযোগ্য করা যায়নি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শহরকে। নগর পরিচালনায় কর্তৃপক্ষকে ক্ষমতায়নের কথা উঠে আসে এই আলোচনা সভায়। এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। তবে এখানে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে লাখ লাখ ভবন, ঠিক যেন কংক্রিটের জঙ্গল। এখানে নীতি আর পরিকল্পনা কেতাবি শব্দ, অনিয়মই এখানে নিয়ম, আর এভাবেই যেমন খুশি তেমন সাজোর মতো সেজেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা। রাজধানী ঢাকাকে বাঁচাতে বছরের পর বছর হয়ে আসছে সভা, সেমিনার আর আলোচনা। সোমবার গুলশানের একটি হোটেলে আয়োজিত তেমনই এক আলোচনায় আগের মতোই উঠে আসে নানা সংকটের কথা। নগর বিশেষজ্ঞদের পাশাপাশি ছিলেন কয়েকজন রাজনীতিবিদও। বাংলাদেশটাকে যেটা বললাম 17 বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। এটাকে রিবিল্ড করতে হলে 1-2 বছরে কোনো কিছুই সম্ভব না, এবং সেটার জন্য একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। সিটি গভর্নমেন্ট ছাড়া এটাকে কোনোভাবেই নিয়ে আসা বা ভালো জায়গায় নিয়ে আসা সম্ভব না। পরিকল্পনা বাস্তবায়ন এবং আইন প্রয়োগের ব্যাপারে আপনার কমিটমেন্ট চাই। আমাদের অনেক কিছুই আছে, কিন্তু বাস্তবায়নের জন্য যদি কমিটমেন্ট না থাকে তাহলে বোধহয় আমরা খুব বেশি এগোতে পারবো না। পুরো বাংলাদেশের পরিকল্পনাটা যদি আমি করি, ন্যাশনাল স্পেশাল প্ল্যানটা করি, তাহলে কিন্তু ঢাকার উপর যে চাপ কমানোর কথা বলছি, তাহলে সেখানে আমরা কমাতে পারবো। ঢাকার নিয়ন্ত্রণ অনেক সংস্থার হাতে। উত্তরের প্রশাসক বললেন, সিটি কর্পোরেশনের কাছে ক্ষমতা না থাকায় ঢাকার এই অবস্থা। রাস্তায় লাইট নষ্ট হলে লাইট লাগানো ছাড়া এবং বাসা থেকে ময়লাগুলো নিয়ে এসটিএসে ফালানো ছাড়া আমাদের আর কোনো আসলে সিরিয়াস কোনো ধরনের রেসপন্সিবিলিটি এবং ক্ষমতা দেওয়া হয় নাই। তাহলে আমাদেরকে হাত পা বেঁধে তো আমাদেরকে শহর পরিচালনা করতে দিলে আমরা শহর পরিচালনা করতে পারবো না। আমাদেরকে এম্পাওয়ার করতে হবে। বক্তারা মনে করেন, ঢাকাকে বাঁচাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এজন্য আসন্ন নির্বাচনে ঢাকাকে নিয়ে প্রার্থীদের পরিকল্পনা ইশতেহারে রাখার আহ্বান জানান তারা। আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি, কিন্তু আমরা কোনো পদক্ষেপ নেই না। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এবং শহরতলির গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং আধুনিক করতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে কাউন্টার ভিত্তিক এবং টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির প্রশাসন বিভাগের অতিরিক্ত কমিশনার। তিনি জানিয়েছেন, টিকেটিং পদ্ধতিতে পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন হবে, যা সকলের জন্যই কল্যাণকর। সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন সড়ক পরিবহন মালিক সমিতি নেতারাও। জানিয়েছেন, জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। টিকেটিং পদ্ধতিতে যারা টিকিট কাটতে পারবেন না, তাদের জন্য থাকবে নির্ধারিত কাউন্টার। টিকেটিং ব্যবস্থাপনা পরিচালনা করবে আরবান মুভ। বাস টিকিট সিস্টেম বা টিকিট সিস্টেম, যেটা আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে, এই টিকিট সিস্টেম অব্যাহত রাখার জন্য বা সচল রাখার জন্য সরকারি সংস্থাগুলো কাজ করবে। অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল বন্ধ হইবে, দুর্ঘটনা কমিবে, যাত্রী সাধারণের চলাচলের নিরাপত্তা, আরাম, সুযোগ সুবিধা নিশ্চিত হইবে। এই ব্যবস্থাপনাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সম্মানিত যাত্রী সাধারণের প্রতি উদারত আহ্বান জানাই। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।